এখন আমরা আলোচনা করব ডেটা সিকিউরিটি সম্পর্কে। আমরা এই যে ডেটাবেজে এত ডেটা রাখতেছি, ডেটা সর্ট করতেছি, ডেটা সংরক্ষণ করতেছি, তারপরে সেখান থেকে ডেটা খুঁজে বের করতেছি, এই সব কিছুর পিছনেও আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে ডেটা সিকিউরিটিটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ডেটা কতটুকু সিকিউর আমার ডেটাবেজের মধ্যে, কারণ একটা ডেটাবেজে অনেক ধরনের ইম্পর্টেন্ট ডেটা থাকতে পারে। সেই ইম্পর্টেন্ট ডেটাগুলো যদি কোনো হ্যাকার দ্বারা হ্যাকড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের অনেক ডেটা লস হওয়ার সম্ভাবনা আছে, বা আমাদের কোনো গোপন জিনিস জেনে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আমাদের অর্গানাইজেশন অথবা ইনস্টিটিউটের পক্ষে অথবা কোনো একটা কান্ট্রির পক্ষে অনেক ক্ষতিকর হতে পারে এই ডেটাগুলো যদি কোনোভাবে হ্যাক হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার ডেটা সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসেই যেমন সিকিউরিটি দরকার, সেক্ষেত্রে আমার ডেটাবেজেও এক ধরনের সিকিউরিটি দরকার। সেই ডেটাবেজের সিকিউরিটিটাকে আমরা বলবো হচ্ছে ডেটা সিকিউরিটি। এই ডেটা সিকিউরিটির অনেক বিশাল অংশ এই ডেটাবেসকে ঘিরে রয়েছে, কিন্তু আমরা এখানে বেসিক কিছু সিকিউরিটি নিয়ে আলোচনা করব। এই ডেটা সিকিউরিটিটা প্রথম উদ্ভাবন করেন হচ্ছে রোমান সম্রাট জুলিয়াস সিজার। সে হচ্ছে একটা হাইডিং পদ্ধতি বের করে, সেই হাইডিং পদ্ধতির মাধ্যমে সেই ডেটা সিকিউর করে। এই হাইডিং পদ্ধতিটা খুবই মজার একটা পদ্ধতি। ধরলাম এখানে আমার ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশনের কাছ থেকে একটা মেসেজ পাঠাতে যাচ্ছি, মাঝপথে আমার হ্যাকার থাকলো। এটা ধরলাম হচ্ছে হ্যাকার, অথবা এটা হচ্ছে যে আগেকার কালে কি হতো, এটা একটা রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদের কাছে এই রাজপ্রাসাদ কী করবে, আরেকটা রাজপ্রাসাদের কাছে একটা চিঠি পাঠালো। যে চিঠিটা কিসের মাধ্যমে পাঠাবে, মাঝখানে একটা মেসেঞ্জার বা দূত, তার মাধ্যমে পাঠাবে। এখন এমনও তো হতে পারে যে এই মেসেঞ্জারটা কতটুকু বিশ্বাসী, সেই এমনও তো করতে পারে যে এই রাজপ্রাসাদের যে চিঠিটা, সেই চিঠিটা সে মাঝপথে খুলে দেখতে পারে এইখানে কী তথ্য পাঠানো হয়েছে এই রাজপ্রাসাদটায়, সে কিন্তু এটা পড়ে ফেলতে পারে। যদি এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য থাকে, সেক্ষেত্রে হ্যাক হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। তো জুলিয়াস সিজার কী করলো, এই ক্ষতিটাকে সে যেন না হয়, এই এক রাজপ্রাসাদের তথ্য জন্য আরেক মানে মাঝপথে অন্য কেউ না জানে, এই মাঝপথের এই মেসেঞ্জার হতে পারে এখনকার যুগের হ্যাকার, মাঝ থেকে তারা ডাটা হ্যাক করতে পারে। সেই ক্ষেত্রে একটা হাইডিং পদ্ধতি জুলিয়াস সিজার সর্বপ্রথম বের করলো ডেটাটাকে সিকিউর করার জন্য। এখন আমরা একটা সাধারণত প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমেই দেখি। এখন এই রাজপ্রাসাদ কী করলো, এই রাজপ্রাসাদকে একটা অ্যাটাক নামে মেসেজ দিবে। অ্যাটাক মানে হচ্ছে কি যুদ্ধ লাগাও, কিন্তু এই অ্যাটাক কথাটা যদি ডিরেক্ট লেখা থাকে, তাহলে এই যে মেসেঞ্জার সে যদি এইটা পড়ে ফেলে, সেই ক্ষেত্রে সে এটা আরেকজনকে বলে দিতে পারে, বাইরে এটা প্রচার করে দিতে পারে, যার ফলে কি হইতে পারে যে ওরা যেই রাজপ্রাসাদকে অ্যাটাক করার জন্য চিন্তাভাবনা করতেছে, সেটা জানলে যেটাকে অ্যাটাক করার চিন্তা করতেছে সেই রাজপ্রাসাদ সেটা জেনে গেলে তো সমস্যা, ওরা তো আর অ্যাটাক করতে পারবে না। এখন কি করবে, ওরা এই অ্যাটাকটাকে একটা এনক্রিপশন করবে। এই এনক্রিপশন জিনিসটা কি, সেটা আমি এখন দেখাবো। এই এনক্রিপশন করার জন্য আমাকে একটু ABCD লিখতে হবে। এখন আমি এই অ্যাটাক যেই ওয়ার্ডটা ছিল, এটাকে এনক্রিপশন করব। এই এনক্রিপশনটা কি হচ্ছে, আমি 3 ঘর, প্রত্যেকটা লেটারকে 3 ঘর ডানে শিফট করব। এই ডানে শিফট করার মাধ্যমে যে এনক্রিপশনটাকে করব, এটাকে বলা হয় এনক্রিপ্ট। আমি এটাকে যদি 3 ঘর ডানে শিফট করি, এই যে ABCD 3 ঘর ডানে শিফট করলে আমার D আসে, তারপর টিকে আবার 3 ঘর ডানে শিফট করব। টি কোথায়, যে এখানে টি, UVW 3 ঘর ডানে শিফট করলে W আসে, সেম। আবার A তো D আসছিল আমার। এবার সিকে যদি আমি 3 ঘর ডানে শিফট করি, 1 2 3 আমার F আসে। এবার কে যদি আমি ডানে শিফট করি 1 2 3, তাহলে আমার N আসে। এই তো এটাই আমার এনক্রিপ্ট হয়ে গেল। এখন এই যে মেসেঞ্জার অথবা হ্যাকার যেই হোক,
এ যদি আমার এই ডেটাটা দেখে, সে তো বুঝতে পারবে না যে আসলে এই লেখাটা কি, কারণ এটা তো সাধারণত নর্মাল টেক্সট না, এটা কিন্তু হাইড করা হয়েছে টেক্সটটাকে। এই টেক্সটটাকে এই রাজপ্রাসাদের কাছে যে রাজার কাছে পাঠাইলো, এখন সে এই যে আমার হাইডিং যে টেক্সটটা, এনক্রিপ্টেড যে টেক্সটটা, এই টেক্সটটা থেকে সে রিয়েল টেক্সটটা কিভাবে পাবে, যেই টেক্সটটা আসলে তার মেইন যেই টেক্সটটা, সেই টেক্সটটা কিভাবে পাবে, যে অ্যাটাক যে মেইন টেক্সটটা ছিল, এটা পাওয়ার জন্য সে কি করবে, তাদের এই মেসেজ পাঠানোর আগে দুইজনের মধ্যে কথা হয়ে গেছিলো যে আমি তোমাদের একটা মেসেজ পাঠাবো, সেই মেসেজটা তোমরা 3টা ঘর, কি হচ্ছে 3, এই 3টা ঘর তোমরা ডানে শিফট করলেই তোমরা রিয়েল টেক্সটটা পেয়ে যাবা। এটা এই রাজপ্রাসাদ আগে থেকেই জানতো, যার ফলে কি হয়েছে, এই যে হাইডিং এনক্রিপ্টেড টেক্সটটা আসছে, এখন সে এটাকে রিয়েল টেক্সট পাবে হচ্ছে এই 3 ঘর সে শিফট করবে, 3 ঘর শিফট করে ডানে শিফট করে সে রিয়েল টেক্সটটা পাবে। 3 ঘর ডানে শিফট 3 ঘর সে বামে শিফট করবে, আমি ডানে শিফট করছি, দ্যাট মিনস সে 3 ঘর বামে শিফট করবে। তার মানে কি, ওকে বলা হয়েছে 3 ঘর তুমি বামে শিফট করো, DCB, তাহলে এখন সে 3 ঘর যদি বামে শিফট করে, তাহলে কিন্তু সে রিয়েল টেক্সটটা পেয়ে যাচ্ছে যে এখানে অ্যাটাক লেখা ছিল। এই কিটা কি এই মাঝখানে মেসেঞ্জার জানতো না? জানতো না। সে যদি এটা জানতো, তাহলে তো সে এই এনক্রিপ্টেড টেক্সটটা থেকে রিয়েল টেক্সটটা পেয়েই যেত, তাহলে তো সমস্যা হয়ে যেত, আমাদের মেইন যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়তাম। এই কিটা শুধু এই রাজপ্রাসাদের রাজা এই দুজনই জানে, কিন্তু এই মেসেঞ্জার শুধু এই মেসেজটাকে, এই বার্তাটাকে এর কাছে পৌঁছে দেবে। সে কি ধরনের বার্তা দেখবে, সে দেখবে এই হাইডিং টেক্সট, যেটাকে আমরা এনক্রিপ্টেড টেক্সট বলি, এই বার্তাটা দেখবে। এই বার্তাটা যখন এই রাজার কাছে যাবে, তখন এই যে 2 রাজার মধ্যে কথা হয়েছিল যে তারা কি নাম্বার কত অথবা কীভাবে কয় ঘর বামে বা ডানে শিফট করতে হবে, সেই অনুযায়ী শিফট করার পরে তার এই রাজা হচ্ছে এই রিয়েল টেক্সটটা পেয়ে যাবে। আমরা যে এই ডাটাটা হাইড করলাম, সেই হাইডিংটাকে বলা হয় এনক্রিপ্ট। এই যে কি দ্বারা এই রাজা যে এই ডেটাটাকে, এই এনক্রিপ্টেড ডেটাটা থেকে রিয়েল ডেটাটা পাবে, সেই যে কি দ্বারা যে সে কি করলো, ডেটাটা ডিক্রিপ্ট করলো, রিয়েল ডেটা যে পাবে, এই রিয়েল ডেটার পাওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ডিক্রিপ্ট। হাইড করার পদ্ধতি হলো এনক্রিপ্ট, হাইড ডেটা থেকে রিয়েল ডেটা পাওয়ার পদ্ধতি হলো ডিক্রিপ্ট। এই যে আমরা দেখেছিলাম যে এখানে রিয়েল যে ডেটা, সেটা কি ছিল, অ্যাটাক। এই অ্যাটাক যে রিয়েল ডেটা, এটাকে বলা হচ্ছে প্লেইন টেক্সট, যেগুলো হচ্ছে ডেটা সিকিউরিটির কিছু কিওয়ার্ড বা অংশ। আর এই যে আমরা হাইডিং যে ডেটাটা ছিল, এটাকে বলা হয় সাইফার টেক্সট। এই কির সাথে যে হাইডিং ডেটাটা ছিল, সেই পুরো ডেটাটাকে বলা হচ্ছে আমার সাইফার টেক্সট। আচ্ছা, এইবার আসি আমার এনক্রিপশন কয় ধরনের হয়ে থাকে। আমার এনক্রিপশন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিককে বলা হয় সিক্রেট কি এনক্রিপশন, আর অ্যাসিমেট্রিকটাকে বলা হয় পাবলিক কি এনক্রিপশন।
আমরা ধরলাম এখন আমরা আসি যে সিমেট্রিক এনক্রিপশনটা কি সেটা নিয়ে আলোচনা করব। ধরলাম বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা দুইটা কি খুবই গোপনীয়। এর বাইরে এই গোয়েন্দা সংস্থাতে যারা কাজ করে তার বাইরে কিন্তু এই গোয়েন্দা সংস্থার ভিতরে কি হচ্ছে বাইরের লোকেরা কিন্তু কেউ জানে না। সো ওরা ধরলাম সিমেট্রিক পদ্ধতিতে একটা ডেটা এই গোয়েন্দা সংস্থা থেকে এই গোয়েন্দা সংস্থাতে পাঠাবে। সিমেট্রিক যে পদ্ধতি সেটাকে বলা হয় সিক্রেট কি এনক্রিপশন। মানে কি দুইজন একটা কি ইউজ করবে। এর আগে যেই এনক্রিপশনটা দেখালাম সেটা হচ্ছে আমার সিমেট্রিক এনক্রিপশন। ওই দুজনেই একটা কি ইউজ করবে। ও যদি তিন কি 3 ইউজ করে 3 ঘর ডানে শিফট করে তাহলে কি করবে 3 ঘর বামে শিফট করবে। মানে ওর কি নাম্বারও 3 ওর কি নাম্বারও 3। এই যে দুজন একই কি ইউজ করে ডানে শিফট করে ডেটা হাইড করতেছে, আবার ও একই কি ইউজ করে বামে শিফট করে ডেটা থেকে হাইডিং ডেটা থেকে রিয়েল ডেটা পাচ্ছে। এই যে পদ্ধতি সেই পদ্ধতিটাই হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন। মানে দুইজন একটা কি ইউজ করবে। এবার আসি আমরা অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এইটা কি আবার? এটা হচ্ছে একটা কি ইউজ করে এনক্রিপ্ট করা হয় আরেকটা কি ইউজ করে ডিক্রিপ্ট করা হয়। ধরলাম এই যে এনএসআই এবং আরএডব্লিউ এই দুইটা গোয়েন্দা সংস্থার কি থাকে পাবলিক কি এবং প্রাইভেট কি নামে দুইটা কি থাকে। এনএসআই ও এর দুইজনেরই একটা পাবলিক কি থাকে। এনএসআই ও এর আবার প্রাইভেট কি থাকে। এই প্রাইভেট কিটা এনএসআই শুধু জানে। এই এনএসআই এর প্রাইভেট কি জানে না, আবার এর প্রাইভেট কি এনএসআই জানে না। কিন্তু এই পাবলিক কিটা কিন্তু দুইজনই জানতেছে, এনএসআই জানতেছে, জানতেছে পাবলিক কি। কিন্তু এনএসআই এর পাবলিক কি প্রাইভেট কি জানে না, এর প্রাইভেট কি এনএসআই জানে না। এনএসআই কি করবে পাবলিক কি ইউজ করে একটা মেসেজ কে পাঠাবে। কি করবে তার প্রাইভেট কিটা ইউজ করে সেই মেসেজটা ডিক্রিপ্ট করবে। মেসেজটা ডিক্রিপ্ট করলে যেন আবার সেই সেম আগের যে রিয়েল ডেটা সেইটা অবশ্যই আসতে হবে। আবার ডেটা যদি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে সমস্যা। তার মানে তাদের পদ্ধতিতে ভুল আছে, মানে অ্যালগোরিদমে ভুল আছে। আমি যেমন অ্যাটাক পাঠাইছিলাম যেই হাইডিং টেক্সট করার পর এখানে DWWDFN এই হাইডিং একটা টেক্সট আসছিল, এই সাইফার টেক্সটটা যখন ডিক্রিপ্ট করা হলো তখন কিন্তু আবার অ্যাটাক আসছে। আমার ঠিক সেমভাবে এই এনএসআইয়ের যেই ডেটা যে ডেটা সেটাকে ডিক্রিপ্ট করলে যেন আবার যদি ডিক্রিপ্ট করে প্রাইভেট কি দ্বারা সেই এনএসআই যে ডেটাটা পাঠিয়েছে ঠিক যেন সেই ডেটাটাই আসে। সো এটার পদ্ধতি হচ্ছে একটা পাবলিক কি থাকবে যেটা এনএসআই দুইজনই জানবে পাবলিক কিটা, কিন্তু এনএসআই আর এর যে প্রাইভেট কি থাকবে সেটা এনএসআইটা জানবে না, রয়েরটা আবার এনএসআই জানবে না। কিন্তু এনএসআই যখন পাবলিক কি ইউজ করে কে ডেটা পাঠাবে, কি করবে তার প্রাইভেট কিটা ইউজ করে সেই ডেটাটা ডিক্রিপ্ট করে সেই যেই রিয়েল ডেটাটা পাঠাইছে সেই রিয়েল ডেটাটাই পাঠাবে। আবার যখন এনএসআইকে একটা পাবলিক কি ইউজ করে ডেটা পাঠাবে, আবার এনএসআই তার প্রাইভেট কি ইউজ করে সেই ডেটাটাকে ডিক্রিপ্ট করবে। এই ডেটাটা ডিক্রিপ্ট করে যে রিয়েল ডেটাটা পাঠাইছে সে ঠিক সেই রিয়েল ডেটাটাই পাবে। এটাই হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এখন আমরা পড়ব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে কিছু রিলেশনাল অ্যালজেব্রা আছে।
সেই রিলেশনাল অ্যালজেব্রা সম্পর্কে এখন আমরা অল্প একটু আলোচনা করব। RDBMS এই রিলেশনাল যে অ্যালজেব্রা সেগুলোকে বলা হয় সেট অপারেশন। সেট অপারেশনগুলো ইউজ করে এই রিলেশনাল অ্যালজেব্রাগুলো প্রকাশ করা হয়। এই সেট অপারেশনগুলো, কিছু সেট অপারেশন আমরা কি পড়ছি, ইউনিয়ন পড়ছি, ইন্টারসেকশন পড়ছি, বিয়োগ পড়ছি, একটা সেট থেকে আরেকটা সেটের বিয়োগ কিভাবে করে সেটা আমরা দেখছি, বা অথবা ইউনিয়ন এবং ইন্টারসেকশন দেখেছি। সো আমরা ধরি যে দুইটা সেট আছে, একটা হচ্ছে S1, S1 এর জন্য একটা টেবিল, আর S2 জন্য একটা টেবিল। ফার্স্টে আমরা দেখি ইউনিয়ন অপারেশনটা। তার মানে কি হবে, সেট S1 ইউনিয়ন S2। এখানে আমরা মোট কয়টা রেকর্ড আছে, এখানে টেবিলে 3টা, এখানে টেবিলে 3টা, মানে হচ্ছে 6টা। মোট 6টা রেকর্ড থেকে আমরা এখানে 4টা রেকর্ড পাবো। 6টা রেকর্ড থেকে 4টা পাবো। কিভাবে পাবো, আমরা ইন্টারসেকশন মানে কি, যে আমার যে কমন ডেটাগুলো, সেই কমন ডেটাগুলো আমরা সব লিখবো। যেমন 1 এই টেবিলের 1, এই টেবিলের 2, এই টেবিলেও কিন্তু 2 আছে, সো আমার 2 কিন্তু 2বার লিখতে হবে না। এই টেবিলেও 3 আছে, কিন্তু এই টেবিলেও কিন্তু 3 আছে, সো 3 একবার লিখলেই চলে। আবার এই টেবিলে 4 আছে, 4 মানে সবগুলো কমন। যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা ভ্যালু আমি ইউনিয়ন অপারেশনে লিখব। সো এখানে ছিল 6টা রেকর্ড, হয়ে গেল কয়টা, 4টা রেকর্ড হয়ে গেল। এবার যদি আমি ইউনিয়ন অল করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার 6টা রেকর্ড 6টাই পাবো। 1 2 3, আবার 2 3 4। এই টেবিলের জন্য 1 2 3, এই টেবিলের জন্য 2 3 4 পরপর হবে। এটা হচ্ছে ইউনিয়ন অল অপারেশন। এবার আসি আমরা ইন্টারসেকশনে। ইন্টারসেকশনটা S1 ইন্টারসেকশন S2। এখানে আমরা কি বলছিলাম, জাস্ট ইউনিয়নের ক্ষেত্রে শুধু কমন, আমি একটা কথা ভুল বলছিলাম, ইউনিয়নের ক্ষেত্রে হচ্ছে কমন আনকমন যা আছে সবই হবে। আর ইউনিয়ন অলের ক্ষেত্রে রেকর্ড যা যা আছে যতই রিপিট হোক সেই ক্ষেত্রে সবগুলা টেবিল ডেটাই হবে। আর ইউনিয়নের ক্ষেত্রে শুধু যেই কমন আনকমন ডেটাগুলো আছে সেই সবগুলোই একটা একটা করে হবে। কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে শুধুমাত্র কমন ডেটাগুলো আসবে। এখানে কমন ডেটা কি কি আছে, এখানে কমন ডেটা আছে আমার 2 3 এই টেবিলে আছে, আবার 2 3 এই টেবিলও আছে। 1 আর 4 কিন্তু 2বার করে 2 টেবিলে নাই, 2 3 2 3 এই 2 টেবিলের সাথে মিলে গেছে। সো এখানে ইন্টারসেকশন হবে শুধুমাত্র 2 3। এবার আমরা দেখব ডিফারেন্স অথবা মাইনাস। S1 মাইনাস S2, এই ক্ষেত্রে কি হবে, S1 টেবিলে আছে কিন্তু S2 টেবিলে নাই, সেগুলো পাবো। ফার্স্ট আমরা একটু লিখে নিই।
আমরা এই টেবিলটার মধ্যে কি দেখতেছি? S1 টেবিলে কি আছে? 1 2 3। আবার S2 টেবিলে কি আছে? 2 3 4। আমরা কি বলছিলাম? S1 টেবিলে আছে কিন্তু S2 টেবিলে নাই। S1 টেবিলে এমন কি আছে যেটা S2 টেবিলে নাই? এই 1 আছে, 2 কিন্তু S2 টেবিলেও আছে, 3 ও কিন্তু S2 টেবিলে আছে। হ্যাঁ, S1 টেবিলে আছে কিন্তু S2 টেবিলে নাই। S1 টেবিলে 1 আছে কিন্তু 2 3 কিন্তু S2 টেবিলে 1 নাই। আবার S1 S2 টেবিলে 2 3 আছে কিন্তু 4 কিন্তু আবার S2 টেবিলে আছে, সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। আমরা যেহেতু S1 থেকে S2 বিয়োগ করতেছি, সেই ক্ষেত্রে যেইটা S2 টেবিলে নাই সেইটাই হবে আমার উত্তর। যেমন এখানে একই হবে আমার উত্তর। এবার যদি আমরা তার উল্টাটা করি, S2 থেকে S1 বিয়োগ করি, S2 বিয়োগ S1, তাহলে এটার উল্টাটা এইটা হবে। এটা হবে যে S2 টেবিলে আছে বাট S1 টেবিলে নাই। সেই ক্ষেত্রে কি হয় দেখি আমরা। S2 টেবিলে আছে কিন্তু S1 টেবিলে নাই। S2 টেবিলে 2 আছে, S1 টেবিলেও 2 আছে। S2 টেবিলে 3 আছে, S1 টেবিলে 3 আছে। S2 টেবিলে 4 আছে কিন্তু S1 টেবিলে কি 4 আছে? না, নাই। সেই ক্ষেত্রে 4ই হবে উত্তর। মানে 4ই হচ্ছে উত্তর। আমরা আরও কিছু অপারেশন দেখব, জয়েন অপারেশন, তারপর হচ্ছে জয়েনের মধ্যে ইনার জয়েন্ট, তারপরে রাইট জয়েন্ট, লেফট জয়েন্ট, তারপরে কার্টেসিয়ান প্রোডাক্ট দেখব, তারপর ডিভিশন অপারেশন দেখব, তারপর আমরা চলে যাব একবারে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে। কিন্তু আমি আজকে এতটুকু পর্যন্তই দেখাবো। বাকি যেই জিনিসগুলো বাকি রইল সেই জিনিসগুলো আমি পরের ক্লাসে দেখিয়ে দিব। আপাতত আজকে আমরা S2 - S1 আমরা হচ্ছে এই যে সেট অপারেশনের অর্ধেক দেখালাম, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে দেখাবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনার মধ্যে খুবই সতর্ক থাকো, ঘরের বাইরে বের হয়েও না। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও তোমরাও নিরাপদে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।